সিটেট বা আপার প্রাইমারি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সিটেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হয়েছি। শুধু উত্তর নয়, প্রতিটি প্রশ্নের সঠিক ব্যাখ্যা এবং কিছু পেডাগোগিকে সহজ সরল ভাষায় বুঝে নিন এবং আপনার শিক্ষক নিয়োগের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে জিও কথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর আপনার সাফল্যকে নিশ্চিত করুন। বলছে, নিচের কোনটি এথেনিয়ান গণতন্ত্রের বৈশিষ্ট্য ছিল না? নেতিবাচক প্রশ্ন। লক্ষ্য রাখবে, কারণ সিটেটের ধরনই হচ্ছে এরকম, সবসময় নাবাচক প্রশ্ন দিয়ে দেয়। তো এথেনিয়ান গণতন্ত্র হচ্ছে গ্রিসের নগরাষ্ট্র এথেন্সে বিকাশ লাভ করেছিল। এথেনিয়ান গণতন্ত্র গ্রিসের নগরাষ্ট্র এথেন্সে বিকশিত হয়েছিল এবং এটি ষষ্ঠ শতকে বিকশিত হয়েছিল। আর এর আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে বলা যেতে পারে, আমরা বিশ্বের যে গণতন্ত্রগুলোর নাম জানি তার মধ্যে প্রথম পরিচিত গণতন্ত্রের মধ্যে এই এথেনিয়ান গণতন্ত্র ছিল অন্যতম। প্রশ্নে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে বৈশিষ্ট্য ছিল না কোনটি। অপশানে দিচ্ছে 30 বছরের ঊর্ধ্বে সকল স্বাধীন পুরুষ ও নারীকে পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। অপশান 2 বলছে সকল নাগরিকের সেনাবাহিনী ও নৌবাহিনীতে সেবা করার প্রত্যাশা করা হতো। তৃতীয় বলছে সকল নাগরিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সভা অনুষ্ঠিত হতো সেই সভাতে অংশগ্রহণ করত। এবং চতুর্থত বলা হচ্ছে অনেক পদে নিয়োগ লটারির মাধ্যমে করা হতো। তো এথেনিয়ান গণতন্ত্রে অনেক পদ, যেমন অনেক উচ্চ পদ ছিল বা সাধারণ পদ ছিল, সেই সমস্ত পদে যে নিয়োগ হতো সেই নিয়োগ লটারির মাধ্যমে করা হতো, অর্থাৎ এটি হলো সত্য। তৃতীয় অপশানে বলছে সকল নাগরিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সভা হতো সেই সভায় অংশগ্রহণ করত, তো এটিও সত্য। দ্বিতীয় বলছে সকল নাগরিকের কাছে সেনাবাহিনী এবং নৌবাহিনীতে সেবা করার প্রত্যাশা করা হতো, এটাও সত্য। কিন্তু আমাদের প্রশ্নে বলেছে সত্য কোনটি নয়, তাহলে এটি সত্য নয় হয়ে যাবে। অপশান 1 বলছে 30 বছরের ঊর্ধ্বে সকল স্বাধীন পুরুষ ও নারীকে পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, এটা সত্য নয়। কারণ প্রথমত 30 বছরের ঊর্ধ্বে নয়, এটি ছিল 18 বছরের ঊর্ধ্বে। 18 বছরের ঊর্ধ্বে সকল স্বাধীন পুরুষ ও নারীকে পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, অর্থাৎ অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দক্ষিণাপথের শাসকদের প্রতি সমুদ্রগুপ্তের বিশেষ নীতি কি ছিল? তো সমুদ্রগুপ্ত দক্ষিণাপথের 12 জন শাসককে পরাজিত করেন এবং তিনি যেই 12 জন শাসককে পরাজিত করার পরে তাদের সাথে কেমন ব্যবহার করেছে সে সম্পর্কে এই প্রশ্নে জানতে চাইছি। বলছে তাদের রাজ্যগুলো উৎখাত করে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের অংশে পরিণত করা হয়েছিল, মানে তাদের রাজ্য উৎখাত করে দেওয়া হয়েছিল এবং তাদের রাজ্যকে সমুদ্রগুপ্তের রাজ্যের সাথে মিলিয়ে নেওয়া হয়েছিল। দ্বিতীয় অপশনে বলছে তারা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করেছিল এবং বিবাহের জন্য কন্যা প্রদান করেছিল, একদম সত্য। তারা সমুদ্রগুপ্তের কাছে বশ্যতা স্বীকার করেছিল এবং বিবাহের জন্য কন্যা প্রদানও করেছিল। তৃতীয় অপশনে বলছে তারা কর প্রদান করত, অর্থাৎ দক্ষিণাপথের যে শাসকরা ছিল তারা সমুদ্রগুপ্তকে কর দিত, তার আদেশ অর্থাৎ সমুদ্রগুপ্তের আদেশ মেনে চলত এবং তার দরবারে উপস্থিত হতো। তারা পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল এবং সমুদ্রগুপ্ত তাদের পুনরায় শাসন করার অনুমতি দিয়েছিলেন। তাহলে অপশন 2, 3 এবং 4 সত্য। অপশন 1 যেটি বলছে যে তাদের রাজ্যগুলি উৎখাত করে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের অংশে পরিণত করেছিল, এটি উত্তর ভারতের রাজাদের সাথে হয়েছিল, দক্ষিণাপথের রাজাদের সাথে নয়। উত্তর ভারতের রাজ্য যখন সমুদ্রগুপ্ত জয় করেছিলেন তখন তিনি তাদের রাজ্যগুলিকে নিজের রাজ্যের সাথে মিলিয়ে নিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, অষ্টদশ শতাব্দীর শেষ ভাগে বোম্বে, মাদ্রাস, বেঙ্গল প্রেসিডেন্সি নিম্নলিখিত কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কেন্দ্র থেকে গড়ে উঠেছিল? অর্থাৎ এই যে প্রেসিডেন্সিগুলোর কথা বলা হচ্ছে বোম্বে, মাদ্রাস এবং বেঙ্গল প্রেসিডেন্সি, এই প্রেসিডেন্সিগুলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল? তো তারা বোম্বে প্রেসিডেন্সির সুরাটে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল, বোম্বে প্রেসিডেন্সি সুরাট। মাদ্রাস প্রেসিডেন্সির মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল,
এবং বেঙ্গল প্রেসিডেন্সি আমরা সবাই জানি কোথায়, না কলকাতা। কলকাতায় বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। সুরাট, মাদ্রাস, কলকাতা। অপশন কোথায় আছে? অপশন একে আছে সুরাট, মাদ্রাস এবং কলকাতা। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। বলছে মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে এ আর বি দুটো বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি এ আর বি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো। বৌদ্ধ ধর্মের আমরা তিনটি শাখা দেখতে পাবো। প্রথম সেটি হলো হিনজান, এরপরে আসছে মহাযান এবং তারপরে সর্বশেষ যে শাখা সেটি হলো ব্রজযান। বৌদ্ধ ধর্মের এই তিনটি শাখা। হিনজানে কি হচ্ছে? হিনজান হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রাচীনতম শাখা এবং এখানে মূর্তি পূজায় বিশ্বাস করা হতো না। বুদ্ধের উপস্থিতিকে প্রতীক হিসেবে দেখানো হতো। আর এটি কোথায় প্রচলিত ছিল? না শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড বৌদ্ধ ধর্মের হিনজান শাখা প্রচলিত ছিল। মহাযান বৌদ্ধ ধর্মে গিয়ে দেখছি আমরা না আচার অনুষ্ঠানে শুরু হয়ে যাচ্ছে, বুদ্ধের মূর্তি বানানো হচ্ছে, অর্থাৎ এই সময় থেকে মূর্তি পূজা চালু হচ্ছে। বোধিসত্ত্বের ধারণা এই সময় বিকাশ লাভ করছে। আচ্ছা, বুদ্ধকে মানে গৌতম বুদ্ধকে দেবতা হিসেবে স্থান দেওয়া হচ্ছে। আর বৌদ্ধ ধর্মের মহাযান শাখা চীন, জাপান এবং কোরিয়াতে বিকাশ লাভ করছে। ব্রজযান শাখা বৌদ্ধ ধর্মের সবচেয়ে নবীনতম শাখা এবং ব্রজযান শাখায় গিয়ে দেখা যাচ্ছে আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, তারপরে জাদু, তন্ত্রমন্ত্র এই সমস্ত চলে আসছে এবং এখান থেকে গুরু বা আচার্যের কনসেপ্টও চলে আসছে। কোথা থেকে? ব্রজযান শাখা থেকে। তিব্বত, মালয়েশিয়া এবং ভুটানে, তিব্বত, মালয়েশিয়া আর ভুটানে বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখার প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। প্রশ্নে আমাদের বৌদ্ধ ধর্মের কোন শাখা সম্পর্কে জানতে চাইছে? মহাযান শাখা। তো অপশন এতে কি বলছে? বৌদ্ধ ধর্মের এই ধারায় ভাস্কর্যে বুদ্ধের উপস্থিতি কিছু নির্দিষ্ট প্রতীকের মাধ্যমে দেখানো হয়েছে। তো নির্দিষ্ট প্রতীকের উপস্থিতি কিন্তু আমরা হিনজান শাখায় পাচ্ছি, কারণ হিনজান শাখায় পাই, কারণ বৌদ্ধ ধর্মে যখন আমরা মহাযান শাখায় যাচ্ছি তখন সেখানে আমরা মূর্তি পূজা দেখছি এবং সেখানে বুদ্ধের উপস্থিতি প্রতীকের মাধ্যমে নেই, বুদ্ধের পুরো মূর্তি বানানো হচ্ছে এবং সেই মূর্তির পূজা করা হচ্ছে, বুদ্ধ দেবতা হিসেবে পূজিত হচ্ছে। বলছে মহাযান বৌদ্ধ ধর্মের আবির্ভাবের সঙ্গে বোধিসত্ত্ব বিশ্বাসের উদ্ভব ঘটে। এটা কিন্তু সত্য, অর্থাৎ এ অসত্য, বি সত্য। এ সত্য, বি মিথ্যা, এটা হবে না, দুই রাইট অ্যান্সার হয়ে যাবে, এ মিথ্যা, বি সত্য। পরের প্রশ্নে কি বলছে না মহলওয়ারি এবং রাউতওয়ারি দুটি রাজস্ব ব্যবস্থা দিয়ে দিয়েছে। তো এই রাজস্ব ব্যবস্থা সম্পর্কে এ এবং বি বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। তো যদি আমরা ভূমি রাজস্ব ব্যবস্থা দেখি, মূলত তিনটে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত। একটা ছিল স্থায়ী বন্দোবস্ত। এই প্রশ্নগুলো এত বড় বড় না, লেখার জায়গা থাকে না, আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চালু করেছিলেন। এখানে কি বলা হচ্ছে না যে সমস্ত রাজা বা তালুকদার ছিল তাদের জমিদার হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এবং এই রাজা বা তালুকদার যারা জমিদার হিসেবে মান্যতা পেয়েছে, অর্থাৎ তৎকালীন যে জমিদার,
তারা কি করছে, সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। এবং সরকার কি করছে, সরকার বলতে তখন কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো তারা কাকে ট্যাক্স দিচ্ছে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স দিচ্ছে। এবং এই ট্যাক্সের পরিমাণ হচ্ছে নির্দিষ্ট এবং এই ট্যাক্সের পরিমাণ হলো নির্দিষ্ট। এরপরে যে বন্দোবস্ত আছে সেটা হচ্ছে মহলহারি বন্দোবস্ত। এটি 1822-এ হল্ট ম্যাকেনজি এই ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করেছেন। এখানে কি হচ্ছে, মহল শব্দের অর্থ জানবে গ্রাম, একটি বা কয়েকটি গ্রাম এবং সেই গ্রামের যে গ্রাম প্রধান তাকে ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই গ্রাম প্রধানের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করছেন। অর্থাৎ স্থায়ী বন্দোবস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ট্যাক্সের পরিমাণ নির্দিষ্ট থাকছে। মহলহারি বন্দোবস্ত যেটা হল্ট ম্যাকেনজি 1822-এ যার বিকাশ ঘটাচ্ছেন, মহলহারি বন্দোবস্ত কি বলছে, মহল অর্থাৎ একটি বা কয়েকটি গ্রামের যে গ্রাম প্রধান সেই গ্রাম প্রধানের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে রাউতারি বন্দোবস্ত। রাউতারি বন্দোবস্তে দুজনের নাম মনে রাখবে, একটা হলো একজন হলেন আলেকজান্ডার রিড, আরেকজন হলেন টমাস মুরো। এই রাউতারি বন্দোবস্ত মূলত দক্ষিণ ভারতে বিকাশ লাভ করেছিল এবং আলেকজান্ডার রিড টিপু সুলতানকে যখন পরাজিত করেন তখন সেই টিপু সুলতানের রাজত্বে প্রথম এই রাউতারি বন্দোবস্ত ইন্ট্রোডিউস করেন। কিন্তু রাউতারি বন্দোবস্ত যার হাত ধরে সব থেকে বেশি বিকাশ লাভ করেছিল তিনি হলেন টমাস মুরো। ঠিক আছে, এবার বিবৃতি পড়ে নি। বিবৃতি এতে বলছে, মহলহারি ব্যবস্থা বেঙ্গল প্রেসিডেন্সির উত্তর পশ্চিম প্রদেশগুলির জন্য প্রবর্তিত হয়েছিল। একদম সঠিক, বাংলা প্রেসিডেন্সির উত্তর পশ্চিম প্রদেশ, যেটা বর্তমানে আজ উত্তরপ্রদেশের অংশ, তো সেখানে প্রবর্তিত হয়েছিল। অন্যদিকে রাউতারি ব্যবস্থা দক্ষিণ ভারতে ব্রিটিশ শাসিত অঞ্চলের জন্য প্রবর্তিত হয়েছিল, এটাও সত্য। অর্থাৎ মহলহারি ব্যবস্থা বাংলা প্রেসিডেন্সির উত্তর পশ্চিম ভাগে বিকাশ লাভ করছে, আর রাউতারি ব্যবস্থা মূলত ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতে বিকাশ লাভ করছে। তাহলে অপশন এ সত্য। অপশন বি তে বলছে, মহলহারি ব্যবস্থায় গ্রামের যে প্রধান সমগ্র গ্রামে রাজস্ব সংগ্রহ করে কোম্পানিকে প্রদান করতেন। তো আমি আগেই বলেছি মহল শব্দের অর্থ গ্রাম, এবং মহলহারি ব্যবস্থায় গ্রাম প্রধানের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন কে, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই গ্রাম প্রধান কিন্তু কি করছেন না, গ্রাম প্রধান জনগণের কাছ থেকে বা কৃষকদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, নিজের থেকে তো দিচ্ছেন না, নিচ্ছেন অ্যাকচুয়ালি কৃষকদের কাছ থেকে ট্যাক্স গ্রাম প্রধান, সেই ট্যাক্স আবার গ্রাম প্রধানের কাছ থেকে নিচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্যদিকে রাউতারি ব্যবস্থায় কৃষকদের সঙ্গে সরাসরি বন্দোবস্ত করা হতো, কারণ দক্ষিণ ভারতে যখন এই ব্যবস্থা চালু হয় তখন যুক্তি দেখানো হয় যে দক্ষিণ ভারতে তেমন বড় কোনো জমিদার নেই, তাই দক্ষিণ ভারতে কৃষকদের কাছ থেকে সরাসরি ট্যাক্স নেওয়া হতো। অর্থাৎ বিবৃতির বিও সত্য। শুধুমাত্র এ রাজস্ব ব্যবস্থার পার্থক্য সঠিকভাবে ব্যাখ্যা করে না, বিও করে। শুধুমাত্র বি রাজস্ব ব্যবস্থার পার্থক্য সঠিক করে না, এও করে। এ বি উভয়ই দুটি রাজস্ব ব্যবস্থার পার্থক্য সঠিকভাবে ব্যাখ্যা করে। তাহলে অপশন 3 রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, একজন সুফি সাধকের সমাধি কি নামে পরিচিতি? দরগাহ নামে পরিচিত। দরগা হচ্ছে এই সুফি সন্তদের জন্য পবিত্র স্থান। এবং এই দরগা কোথায় বানানো হয়েছে না, একজন সুফি সন্তের কবরের উপর বানানো হয়েছে। দরগা একজন সুফি সন্তের কবরের উপর বানানো হয়েছে। তাহলে 66-র 4 রাইট অ্যান্সার। বিশিষ্ট দ্বৈতবাদ
মতবাদ একাদশ শতাব্দীতে কে প্রচার করেছিলেন? তো এটি প্রচার করেছিলেন যিনি, তিনি হলেন রামানুজ। রামানুজ সম্পর্কে জেনে নিই। রামানুজের জন্ম 11 শতাব্দীতে। তামিলনাড়ুতে। এবং তখন দুটো সন্ত, এই 11 শতাব্দীতে দুটি সন্ত বিকশিত হচ্ছে, একটা হচ্ছে নয়নার সন্ত, একটা হচ্ছে আলোয়ার সন্ত। নয়নার সন্ত হচ্ছে যারা শিব ভক্ত, আলোয়ার সন্ত হচ্ছেন যারা বিষ্ণু ভক্ত। এবং এই রামানুজ যিনি ছিলেন বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা, তিনি এই বিষ্ণু ভক্ত আলোয়ার সন্তের দ্বারা প্রভাবিত ছিলেন। এবং বিশিষ্ট দ্বৈতবাদের বিষয় হলো ভগবান বিষ্ণু যিনি, সেই ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি পাওয়ার মাধ্যমে ভক্ত তার সাথে মিলিত হওয়ার পরমানন্দ লাভ করতে পারেন। এবং আরো বলা হচ্ছে এখানে যে আত্মা আমাদের, যে সেই আত্মা পরমাত্মার সাথে মিলিত হওয়ার পরেও আলাদা থেকে যায়। বিশিষ্ট দ্বৈতবাদ মূলত উত্তর ভারতে বিকাশ লাভ করেছিল। পরের প্রশ্ন চলো, বলছে 1772 সালে ভারতে প্রতিষ্ঠিত দেওয়ানি আদালত সম্পর্কে এ ও বি এর বিবৃতিগুলি বিবেচনা করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। তো 1772 সালে এক নতুন আইন ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে আমরা দুই প্রকার আদালতের উপস্থিতি দেখতে পাবো। একটি হলো ফৌজদারি আদালত, একটি হলো দেওয়ানি আদালত। দেওয়ানি আদালতের সভাপতিত্ব তিনি করছেন, তিনি হলেন ইউরোপীয় জেলা কালেক্টর। আর ফৌজদারি আদালতে যারা আইন নিয়ে চর্চা করছেন তারা একজন হলেন কাজী, একজন হলেন মুফতি। এবং এই কাজী বা মুফতি এই দুজনই হচ্ছেন ইউরোপীয় জেলা কালেক্টরের অধীন। বলছে বিবৃতি এতে বলছে এটি একটি ফৌজদারি আদালত, না দেওয়ানি আদালত দেওয়ানি আদালতই, ফৌজদারি আদালত নয়। তাহলে এটা ভুল হয়ে গেল। এর সভাপতিত্ব করতেন ইউরোপীয় জেলা কালেক্টর, এটা সত্য। দেওয়ানি আদালতে সভাপতিত্ব করছেন ইউরোপীয় জেলা কালেক্টর। তাহলে এ সত্য বি মিথ্যা? না, এ মিথ্যা বি সত্য। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন 2 রাইট অ্যান্সার। গ্যারিসন শহর বলতে কি বোঝায়? গ্যারিসন হচ্ছে সৈন্যদের নিয়ে গঠিত একটি সুরক্ষিত বসতি, যা মূলত চারিদিক থেকে সৈন্যদের দ্বারা পাহারা থাকবে এবং এটিকে কোনো দিক থেকে কোনো আক্রমণ যাতে না হয় সেই জন্য সৈন্যদের দ্বারা সুরক্ষিত থাকবে। প্রতিবাদ্য কি বলছে না, লন্ডনে যখন দুপুর 2টো বাজে, তো লন্ডন কোথায় না 0 ডিগ্রি দ্রাঘিমাতে অবস্থিত। 0 ডিগ্রি দ্রাঘিমা বলছে কটা বাজে না দুপুর 2টো, অর্থাৎ 2 PM। তখন ভারতে সন্ধ্যা 7:30 হবে। ভারতে মানে লন্ডনের পূর্বে অবস্থিত ভারত। তাহলে ভারতের টাইম কত বলছে? এটা হলো ভারত, কল্পনা করো 7:30 PM। ওকে, বলছে ভারত গ্রিনিচের পূর্বে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তো এটা আমি বলেছি গ্রিনিচ, যেখানে অবস্থিত লন্ডন, আর এর পূর্বে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমায় ভারত অবস্থিত। তো এটা একদম সত্য। লন্ডনের 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে ভারত অবস্থিত। এই কারণে দেখো 5 ঘন্টা 30 মিনিট টাইম এগিয়ে থাকে, যে কারণে লন্ডনে 2টো বাজছে। তো 2টো থেকে 5:30 যোগ করে দাও, 7:30, 7 আর এপাশে 30। তাহলে কি বলছে? অ্যাজারশন অর্থাৎ প্রতিবাদ্য এবং কারণ দুটি সত্য এবং ব্যাখ্যাও করছে সঠিক। তাহলে এ এবং আর উভয়ই সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা করছে। তাহলে অপশন 3 রাইট অ্যান্সার হয়ে যাবে। সময় অঞ্চল বা টাইম জোন সম্পর্কে এ বি সি বিবৃতিগুলি বিবেচনা করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। বলছে কিছু দেশ দ্রাঘিমাগত বিস্তার অনেক বেশি হওয়ায়
তারা একাধিক প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম জোন রাখে, এটা সত্য। যে কারণে আমরা রাশিয়ায় দেখব 11টি, কানাডায় দেখব 7টি, আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখব 8টি টাইম জোন আছে, এবং ভারতে কিন্তু একটা আছে, মনে রাখবে। ইন্ডিয়ায় আছে 1টি। ঠিক আছে, বলছে পৃথিবীকে 24টি সময় অঞ্চলে বিভক্ত করা হয়েছে, প্রতিটির পার্থক্য 1 ঘন্টা। তো ধরো পৃথিবীকে আমরা 360 ডিগ্রি ধরছি, টোটাল পূর্ণবৃত্তের মান কতটা? 24টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। দেখে নি তো 4 দিয়ে, তাই তো 4 ছক 24, 4 নং 36, 90, 6 দিয়ে 6 15 90, 15 ডিগ্রি। আমরা জানি 15 ডিগ্রিতে 1 ঘন্টা, তাহলে হিসাব ঠিক বলছে, কারণ এর মধ্যে প্রতিটি সময় অঞ্চল 15 ডিগ্রি দ্রাঘিমা জুড়ে বিস্তৃত। তাহলে বলছে যে অপশন 2 যেটা বলেছিল যে পৃথিবীকে 24টি সময় অঞ্চলে ভাগ করেছে এবং প্রত্যেকটির পার্থক্য 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে, কারণ 15 ডিগ্রিতে 1 ঘন্টা হচ্ছে, সেই কারণে প্রত্যেকটির পার্থক্য হচ্ছে 1 ঘন্টা করে। আবার ঠিকঠাক পরেই বলে দিয়েছে যে প্রতিটি সময় অঞ্চল 15 ডিগ্রি দ্রাঘিমা জুড়ে বিস্তৃত, অর্থাৎ তুমি যদি 1 ঘন্টা যাও, অর্থাৎ তুমি ডিগ্রিতে কত যাবে? 15 ডিগ্রি যাবে। ওকে, তাহলে আমার এ সত্য ছিল, বিও সত্য, সিও সত্য, এ বি সি সবকটি ঠিক। অপশন 4 রাইট অ্যান্সার। বলছেন নিচের কোন কারণগুলির জন্য ঋতুর পরিবর্তন ঘটে? পৃথিবীর অক্ষ, কক্ষতল। প্রথম অপশন কি দিচ্ছে? পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সমতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ সৃষ্টি করে। অর্থাৎ বলছে এই যে পৃথিবীর, ধরো কল্পনা করো এটি হলো পৃথিবীর অক্ষ, কক্ষতলের সঙ্গে অর্থাৎ এই তলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে আছে। তো এটা তো সত্য, 66.5 ডিগ্রি কোণ করে আছে। চলো পরেরটা দেখি। মকর ক্রান্তি রেখা 33.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। হ্যাঁ, সূর্যের রশ্মি কর্কট ক্রান্তি, বিষুব রেখা এবং মকর ক্রান্তি রেখায় লম্বভাবে পড়ে, এবং মকর ক্রান্তি রেখায় লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর, এবং মকর ক্রান্তি রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে 22শে ডিসেম্বর। বলছে পৃথিবীর পরিভ্রমণ অর্থাৎ কি? রেভলিউশন, এবং তার অক্ষের একই দিকে হেলানো অবস্থান, এই কারণে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবী কি করছে? কল্পনা করো এটি সূর্য, পৃথিবীর চারিদিক দিয়ে ঘুরছে উপবৃত্তাকার কক্ষপথে। ঠিক আছে, পৃথিবীর চারিদিক দিয়ে ঘুরছে, এবং কিভাবে ঘুরছে? 23 ডিগ্রি কোণ করে ঘুরছে, অর্থাৎ হেলানো অবস্থায় আছে, পৃথিবী কিন্তু সোজা নেই, 23.5 ডিগ্রি কোণ করে আছে, 23.5 ডিগ্রি কোণ করে ঘুরছে, এবং সেই সাথে পৃথিবীর সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। এই কারণে কি হচ্ছে না ঋতু পরিবর্তন ঘটছে। বলছে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনের ফলে সৃষ্ট আলোকবৃত্ত। আলোকবৃত্ত আগে গিয়ে প্রশ্ন আছে, সেখানে আমরা পড়বো সার্কেল অফ ইলুমিনেশন। এখন জেনে নাও যে ঋতু পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি এক, দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের উপর এভাবে ঝুঁকে আছে, 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে, সেই ঝুঁকে থাকার জন্য কি হচ্ছে না ঋতু পরিবর্তন হচ্ছে। তাহলে 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3। পরের প্রশ্ন বলছে শতাংশের হিসেবে বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলি হলো। তো বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 78%। দ্বিতীয় প্রধান গ্যাস হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হলো 21%। এরপর হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে 0.93%। এরপর হলো কার্বন ডাই অক্সাইড 0.03%, এবং অন্যান্য যে গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি অন্যান্য যে গ্যাস আছে সেগুলো হলো 0.04%। তো প্রশ্নে বলছে যে শতাংশের হিসেবে বায়ুমণ্ডলের প্রধান উপাদান, বায়ুমণ্ডলের প্রধান উপাদান অক্সিজেন, এটি দ্বিতীয় প্রধান গ্যাস, কার্বন ডাই অক্সাইড নাই, নাইট্রোজেন 78%, এবং এটি বায়ুমণ্ডলের প্রধান গ্যাস। এবং জানবে বায়ুমণ্ডলে এই সমস্ত গ্যাস ছাড়াও আছে ধূলিকণা, জলীয় বাষ্প,
এবং এই বিভিন্ন প্রকার গ্যাস দ্বারা কি গঠিত? আমাদের বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল কি না, পৃথিবীর চারিদিকে বায়ুর যে আস্তরণ সেটাকেই আমরা বলি কি বায়ুমণ্ডল। পরের প্রশ্ন বলছে সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? শীতল স্রোত মেরু অঞ্চল এবং উচ্চ অক্ষাংশ থেকে ক্রান্তীয় বা নিম্ন অক্ষাংশের দিকে জল বহন করে। সত্য। কেন বলছি সত্য? শীতল স্রোত বলছে মেরু অঞ্চল, তো মেরু অঞ্চল কি শীতল, ফলে মেরু অঞ্চল থেকে যে স্রোত উৎপন্ন হবে সেটি শীতল হবে। এবং যত উচ্চ অক্ষাংশে যাচ্ছি, আমরা জানি 0 ডিগ্রিতে সূর্য কি হচ্ছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ। দেখো ছবি দেখো, এই আমি কল্পনা করি 0 ডিগ্রি, এখান থেকে এটা কল্পনা করছে 23.5 ডিগ্রি উত্তর, এটা কল্পনা করছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এই অংশের ভিতরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এবার বলছে 66.5 ডিগ্রিতে যখন চলে যাচ্ছে তখন সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, এবং যখন 90 ডিগ্রিতে পৌঁছাচ্ছে তখন আরো সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে। অর্থাৎ এই বিষুবরেখা বা নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব তত কিন্তু উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। এদিকেও যত মেরুর দিকে যাব তত উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। ফলে মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশ যখন যাচ্ছে তখন কি হচ্ছে, সেখান থেকে যে জলস্রোত উৎপন্ন, সমুদ্র স্রোত উৎপত্তি লাভ করছে, সেগুলো কি না শীতল, কারণ শীতল অঞ্চল থেকে শীতল স্রোত উৎপত্তি লাভ করবে। অপশন বি তে বলছে ল্যাব্রাডার একটি উষ্ণ স্রোত। না, ল্যাব্রাডার উষ্ণ স্রোত নয়, ল্যাব্রাডার একটি শীতল স্রোত। তাহলে অপশন বি কি হয়ে যাবে? রং। বলছে উষ্ণ ও শীতল স্রোতের মিলনের স্থলে পৃথিবীর সেরা মৎস্য আহরণ ক্ষেত্রগুলি, উষ্ণ ও শীতল স্রোতের মিলনের স্থল পৃথিবীর সেরা মৎস্য আহরণ ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। তো সিও রাইট হয়ে যাবে, কারণ উষ্ণ স্রোত আর শীতল স্রোত যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা কি হচ্ছে, জলের টেম্পারেচার না খুব বেশি না খুব কম, একটা সহনীয় বলতে পারি, একটা সহনীয় জলস্তর পাওয়া যাচ্ছে। ফলে সেখানে কি না, মাছেরা সহজেই তাদের জীবন ধারণ করতে পারছে। উদাহরণ হিসেবে আমরা গ্রান্ড ব্যাংকের কথা বলতে পারি। তাহলে অপশন এ এবং অপশন সি রাইট, বি ভুল, অপশন এ অপশন সি। অপশন 2 রাইট অ্যান্সার, এ এবং সি হয়ে যাবে, অপশন 2 রাইট অ্যান্সার, এ এবং সি হয়ে যাবে সঠিক উত্তর। হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয়? তো হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপকে আমরা বলছি, অপশনে কি বলছে, সিকেপ। সিকেপ হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, সমুদ্র তরঙ্গ। মোরেন, হ্যাঁ মোরেন হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে হিমবাহ এবং সঞ্চয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপকে কি বলবো? মোরেন। তাহলে মোরেন হয়ে যাবে রাইট অ্যান্সার। লোয়েস হচ্ছে বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। লিফট যেটা, সেটা বলছে এটা হলো নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কাজ, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পরের প্রশ্ন দেখি, এ এবং বি বিবৃতিগুলি নিচের কোন প্রকার উদ্ভিদ বিন্যাসের বৈশিষ্ট্য বর্ণনা করে? বিবৃতি এতে কি বলছে না, এই উদ্ভিদ বিন্যাস উত্তর গোলার্ধে উচ্চ অক্ষাংশে কত না 50 থেকে 70 ডিগ্রিতে পাওয়া যায়। অপশন বিতে কি বলছে, এটি তৈগা নামে পরিচিত। তো নাতিশীতোষ্ণ তৃণভূমি নয়, নাতিশীতোষ্ণ পর্ণমোচী নয়, শঙ্কুযুক্ত অরণ্য। শঙ্কুযুক্ত অরণ্য এর উত্তর হয়ে যাবে, কারণ দেখো শঙ্কুযুক্ত অরণ্য মূলত শীতল অঞ্চলে পাওয়া যায় এবং মূলত পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। শঙ্কুযুক্ত অরণ্যগুলি দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে, কোন করে পাতাগুলো খুব ধারালো হয় এবং খাঁজ কাটা কাটা হয়, এবং কি হয় এগুলি হচ্ছে উচ্চ অক্ষাংশে পাওয়া যায়, কারণ উচ্চ অক্ষাংশে তাপমাত্রা অনেক কম থাকে, ফলে সূর্যরশ্মি পাওয়ার জন্য গাছগুলো একদম সোজা উপরে উঠে যায় এবং পাতাগুলো এরকম ধারালো খাঁজ কাটা কাটা অবস্থায় থাকে। শঙ্কুযুক্ত অরণ্যের যদি আমি বলি উদাহরণ কি, তো শঙ্কুযুক্ত অরণ্যের উদাহরণ হয়ে যাবে দেবদারু, ফার এবং স্প্রুস। দেবদারু, ফার, স্প্রুস। অর্থাৎ
77 নম্বর প্রশ্নের অপশন 3 রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার বৈশিষ্ট্য নয়? দেখো, ভারতের যে ভূমিরূপ আছে সেগুলোকে আমরা মূলত 6 ভাগে ভাগ করতে পারি। একটি হলো উত্তরের পার্বত্য অঞ্চল, দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, তৃতীয়ত হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, চতুর্থ হচ্ছে মরু অঞ্চল, পঞ্চমত হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল, ষষ্ঠত হচ্ছে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ। বলছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার বৈশিষ্ট্য নয়। তো উত্তরের যে নদী গঠিত সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলে আমরা দেখতে পাই গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা। এবং এখানে কি হয়, নদী কি হয়, পার্বত্য অঞ্চল সমাপ্ত করে নদী আস্তে আস্তে সমভূমি অঞ্চলে প্রবেশ করে। ফলে এই সমভূমি অঞ্চলে অসংখ্য অক্সবো হ্রদ দেখা যায়, এটা সত্য। এবং মিয়েন্ডারও দেখা যায়। মিয়েন্ডার আমি আগের ক্লাসে করিয়েছি যে মিয়েন্ডার হচ্ছে নদী যখন সমভূমি অঞ্চলে প্রবেশ করে তখন বাঁক নিয়ে প্রবাহিত হয়, যাকে আমরা বলি বিসর বা মিয়েন্ডার। আর এই বাঁক যখন একটা সময় কি হয়, ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে অশ্বের খুরের মতো হ্রদ তৈরি করে, তাই একে বলা হয় অক্সবো লেক বা অক্সবো হ্রদ। সমভূমি অঞ্চলে জনঘনত্ব খুব বেশি, এটা একদম সত্য। কেননা যদি তুমি উদাহরণ হিসেবে দেখো, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, এই যে বেল্ট সমভূমি অঞ্চলে, এখানে কিন্তু খুব বেশি জনসংখ্যা এবং জনঘনত্ব খুব বেশি। এবং এটা কিন্তু আজকে থেকে নয়, এটা অনেক দিন থেকে, প্রাচীনকাল থেকে যদি আমরা দেখি, এখানে কিন্তু বড় বড় যে সাম্রাজ্য যেমন মগধ গড়ে উঠেছিল। বদ্বীপ অঞ্চল ম্যানগ্রোভ অরণ্যে আচ্ছাদিত, এটাও একদম ঠিক। আমাদের সুন্দরবন বদ্বীপ অঞ্চল ম্যানগ্রোভ আচ্ছাদিত। বলছে জমি চাষের জন্য এই অঞ্চলে ঝুম চাষ করা হয় না, কেননা এখানকার জমি তো উর্বর। তো ঝুম চাষ কোথায় করা হয়? ঝুম চাষ সেখানে করা হয় যেখানে জমি উর্বর নয়। সেখানে কি করা হচ্ছে, সেখানকার যে পাতা ডালপালা পুড়িয়ে জমিকে কিছুটা উর্বর করা হচ্ছে, চাষ করা হচ্ছে, জমি ফেলে দেওয়া হচ্ছে, চলে যাওয়া হচ্ছে, আবার অন্য জায়গায় গিয়ে চাষবাস করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ঝুম চাষ। কিন্তু এই অংশের জমি উর্বর, দ্বিতীয়ত জনসংখ্যা অত্যাধিক বেশি, ফলে এক অংশের জমি ছেড়ে অন্য অংশে যাওয়া সম্ভব নয়। আর এই উর্বর জমি কেউ ত্যাগও করে না, ফলে এই অংশে কি হয় না, ঝুম চাষ হয় না। তাহলে অপশন 4 হয়ে যাচ্ছে রং। আর আমাদের বৈশিষ্ট্য রঙই চেয়েছে, নেতিবাচকই চেয়েছে, তাহলে আমাদের অপশন 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে মৃত সাগর অর্থাৎ ডেড সিতে সাঁতারুরা ভেসে থাকতে পারে কেন? কারণ সমুদ্র জলের উপর দিয়ে খুব উচ্চ গতিতে বায়ু প্রবাহিত হয়। তো বায়ু প্রবাহিত হলে ভেসে থাকবে কি করে? বেশি জোরে বায়ু প্রবাহিত হলে দাঁড়িয়েই থাকো না। বলছে দ্বিতীয় অপশনে বলছে এই সমুদ্রের শীতল স্রোতের তুলনায় উষ্ণ স্রোতের উৎপত্তি বেশি হয় না। অপশন 3 বলছে এই সমুদ্রের নিম্ন জ্বরের তুলনায় উচ্চ জ্বর বেশি হয়, এটাও নয়। চতুর্থত বলছে অতিরিক্ত লবণাক্ততার কারণে সমুদ্র জলের ঘনত্ব খুব বেড়ে যায়, আর যে কারণে কি হবে, সাঁতারুরা সহজেই ভেসে থাকতে পারে। তাহলে 79 নম্বর কোশ্চেনের অপশন 4 রাইট অ্যান্সার। ভূমির ব্যবহার ল্যান্ড ইউজ সম্পর্কে এ এবং বি বিবৃতিগুলি বিবেচনা করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। বলছে ভূমির ব্যবহার বলতে কেবলমাত্র কৃষি ও বনায়নের জন্য ভূমির ব্যবহারকে বোঝায়। দেখো, ভূমির ব্যবহার বলতে কেবলমাত্র যে শব্দ, এই কেবলমাত্র শব্দকে মূলত নেতিবাচক শব্দ ধরা হয়। কারণ শুধুমাত্র যে কৃষি আর বনায়নের জন্য ভূমির ব্যবহার করো, তো তুমি বসতি নির্মাণের জন্য ভূমির ব্যবহার করো না, শিল্প কলকারখানা স্থাপনের জন্য করো না, বিভিন্ন ধরনের প্রমোদস্থল যেমন সিনেমা ঘর প্রভৃতি নির্মাণের জন্য করো না। অর্থাৎ কেবলমাত্র যে কৃষি ও বনায়নের জন্য ভূমি ব্যবহার হয় তা কিন্তু না, কৃষি ও বনায়নের জন্য ভূমি ব্যবহার হয়, এছাড়া অন্য ক্ষেত্রেও হয়। তাহলে এটা ভুল হয়ে গেল। বলছে ভূমির ব্যবহার প্রধানত ভূপ্রকৃতি দ্বারা নির্ধারিত হয় না, এটা তো প্রাকৃতিক কারণ হয়ে গেল যে ভূমির ব্যবহার ভূপ্রকৃতি বা টোপোগ্রাফি দ্বারা নির্ধারিত হয়। ভূমির ব্যবহার যদি আমরা প্রকৃতি পক্ষে দেখি তো মানুষের প্রয়োজনীয়তার উপর নির্ভর হয়। মানুষ তার ভূমিকে সব থেকে বেশি ব্যবহার করে, অর্থাৎ এটাও ভুল। বিবৃতি এ বিবৃতি বি দুটোই ভুল, অর্থাৎ এ এবং বি উভয় মিথ্যা। অপশন 4 হয়ে যাবে রাইট অ্যান্সার। শেল্টার বেল্ট কি? শেল্টার বেল্ট হচ্ছে, যদি তুমি ধরো এটা হচ্ছে
এটা ভারতের মানচিত্র, আমি মূলত দক্ষিণ ভারত আছি, ঠিক আছে। তো এই এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। তো কি হয়, এই যে সমুদ্র বা সাগরের তীরবর্তী অঞ্চলগুলো, এগুলো হচ্ছে নদী দ্বারা অবিরত ক্ষয়কার্য চলতে থাকে। ফলে এখানে কি হয়, মাটি ক্ষয়ে যায় এবং ধসের সৃষ্টি হয়। তো কি হয়, এর থেকে বাঁচার জন্য বৃক্ষরোপণ করা হয় এবং সেই বৃক্ষ কি করে না মাটি ক্ষয় রোধ করে। তাহলে কি বলছে, শেল্টার বেল্ট কি, প্রশ্ন করা হয়েছে শেল্টার বেল্ট কি। শেল্টার বেল্ট হচ্ছে বায়ুর গতি নিয়ন্ত্রণ করে মাটির আবরণকে রক্ষা করা। না, বায়ুর গতি নয়, মূলত নদীর কাজ। মাটির আর্দ্রতা ধরে রাখতে না, মাটির উপর দিয়ে জলের প্রবাহ ধীর করতে, এটাও নয়। অপশন 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। গালি চ্যানেল সৃষ্টি করে এবং ফলে মাটির ক্ষয় কমাতে সাহায্য করে। সয়েল প্রোফাইল কি, দেখো হরাইজন জেনে নাও। বলছে মৃত্তিকার টোটাল 5টা হরাইজন আছে। ও, এ, বি, সি এবং আর। এই 5টাকে যদি আমরা আলাদা আলাদা করে বলি তখন এটা হয়ে যাবে হরাইজন। এই 5টা যখন আমরা একত্রিত করে বলবো, অর্থাৎ ও, এ, বি, সি এবং আর, এই 5টাকে যখন আমরা একত্রিত করব তখন হয়ে যাবে কি সয়েল প্রোফাইল। এবং বলছে প্রশ্নে কি বলছে, সয়েল প্রোফাইল বা মৃত্তিকার যে প্রোফাইলের পুরুত্ব কি দ্বারা নির্ধারিত হয়। তো মাটি তৈরি হতে ভূমিরূপ, সময়, উদ্ভিদ ও প্রাণীজগৎ এবং জলবায়ু সবকটি যে কারক দিচ্ছে সবই মাটি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সয়েল প্রোফাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে টাইম বা সময়। একটি মৃত্তিকা প্রোফাইল তৈরি হতে কয়েক হাজার বছর সময় লেগে যায়। অর্থাৎ সয়েল প্রোফাইল বা মৃত্তিকা প্রোফাইলের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হয়ে যাবে এখানে টাইম। অর্থাৎ 82 নম্বর প্রশ্নের অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। বিস্তারের ভিত্তিতে সম্পদকে কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়। তো জেনে নিই সম্পদ কি। সম্পদ হচ্ছে সেই জিনিস যা আমাদের প্রয়োজন মেটায়, যা মানব জীবনে উপযোগিতা আছে, তা সবই হচ্ছে সম্পদ। উদাহরণ হিসেবে বলি জল, জল আমাদের প্রয়োজন মেটাচ্ছে, তাহলে জল একটি সম্পদ। সূর্যালোক আমাদের প্রয়োজন মেটাচ্ছে, সূর্যালোক একটি সম্পদ। বলছে বিস্তারের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ দ্য ডিস্ট্রিবিউশন বা বিস্তারের ভিত্তিতে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো বিস্তারের ভিত্তিতে বলছে প্রকৃত সম্ভাব্য নয়, এটা বিস্তারের ভিত্তিতে নয়। নবীকরণযোগ্য, অনবীকরণযোগ্য এটাও নয়। জৈব, অজৈব না। সর্বত্র বিদ্যমান এবং স্থানীকৃত। সর্বত্র বিদ্যমান কি না, সর্বত্র বিদ্যমান হচ্ছে সেটি সেই সম্পদ যা মোটামুটি সব জায়গায় পাওয়া যাবে। যেমন উদাহরণ হিসেবে কি বলতে পারি আমরা, বায়ু, জল, সূর্যালোক, এগুলো সর্বত্র বিদ্যমান সম্পদ। স্থানীয়কৃত সম্পদের মধ্যে আমরা কি বলতে পারি, পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা, আবার কর্ণাটকের কেজিএফ, কোলার গোল্ডফিল্ড, এগুলি কি, এগুলো হচ্ছে স্থানীয়কৃত সম্পদের উদাহরণ। এগুলো সব জায়গায় পাওয়া যায় না, কোনো একটি বিশেষ বিশেষ স্থানে পাওয়া যায়, তাই আমরা এগুলোকে কি বলবো, স্থানীয়কৃত সম্পদ। একটি বৈচিত্র্যময় সমাজ, ডাইভার্স সোসাইটি সম্পর্কে নিজের কোন বিবৃতিটি সঠিক। যদি তোমরা আমার পলিটির সেকেন্ড ক্লাস করে থাকো তো সেখানে দেখবে এই বৈচিত্র্যময় সমাজ সম্পর্কে আমি পড়িয়েছি এবং সেখানে মানে পলিটির দ্বিতীয় অধ্যায় ক্লাস 6-এর সেখানে এই প্রশ্নটি আছে। বলছে ভাষা, ধর্ম ও সংস্কৃতিতে পার্থক্য আর অসমানতা, একদম সত্য, ডিফারেন্স থাকবে। আবার না, অসমতা নয়, সত্য নয়, সত্য নয়, অসমতা, ইনইকুয়ালিটি। আর অসমতা ভাষা, ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে নয়, অসমতা হয় সামর্থ্য মানে অর্থের ভিত্তিতে আর জাতির ভিত্তিতে আমরা অনেক সময় করে থাকি। সংস্কৃতি ও ক্ষমতার ক্ষেত্রে পার্থক্য থাকবে না, পার্থক্য যখন থাকবে ক্ষমতার ক্ষেত্রে তখন সেই ইনইকুয়ালিটি চলে আসবে।
ভাষা ধর্ম সংস্কৃতিতে মিল থাকবে। আচ্ছা, পরের অপশনে কি বলছে না, ভাষা সংস্কৃতি ও ধর্মে পার্থক্য মিল উভয়ই থাকবে। বৈচিত্র্যময় সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে ভাষা সংস্কৃতি এবং ধর্মে পার্থক্যের সাথে সাথে মিলও থাকবে। যেমন দেখো, উদাহরণ হিসেবে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, তো এখানে হিন্দু ধর্মের মানুষও বাস করে, মুসলিম ধর্মের মানুষও বাস করে, এবং যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবে খ্রিস্টান ধর্মের মানুষও এখানে বাস করে। মিল কোথায় না, মিল হচ্ছে আমাদের ভাষা একই, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলছি। তো বৈচিত্র্যময় সমাজ হচ্ছে সেই সমাজ যেখানে ভাষা ধর্ম এবং সংস্কৃতিতে পার্থক্য থাকার সাথে সাথে, অর্থাৎ ডিফারেন্স থাকার সাথে সাথে মিলও থাকবে, সেই সমাজ হবে বৈচিত্র্যময় সমাজ। পরের প্রশ্ন বলছে, নিচের কোন বিবৃতিটি লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা বা জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করছে? দুটো জিনিস এখান থেকে ক্লিয়ার করে নাও, একটা হচ্ছে সেক্স, একটা হচ্ছে জেন্ডার। সেক্স জিনিসটা হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ জন্মের সময় তুমি নির্ধারিত হয়ে যাবে, হয় তুমি মেল হবে না হলে তুমি ফিমেল হবে। জেন্ডার হচ্ছে সমাজ নির্ধারিত বা সমাজ স্বীকৃত। জেন্ডার কি জিনিস? জেন্ডার হচ্ছে, যেমন এক্ষেত্রেও বলবো, তোমরা পলিটি ক্লাস 6 এনসিইআরটি পলিটি সেকেন্ড চ্যাপ্টার পড়ো, সেখানে ছেলে এবং মেয়েদের সম্পর্কে কিছু স্টেরিওটাইপ ধারণা দেওয়া হয়েছে। যেমন মেয়েদের সম্পর্কে বলা হচ্ছে মেয়েরা সৌম্য এবং মধুর হয়, তারা চিত্রকলায় দক্ষ হয়, তারা কলাতে দক্ষ হয়। ছেলেদের সম্পর্কে বলা হচ্ছে ছেলেরা খুব দুষ্টু হয়, ছেলেরা দৌড়াতে পছন্দ করে। এরকম ছেলে এবং মেয়েদের সাথে কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে, অর্থাৎ যে পার্থক্য কিন্তু মানুষ নয়, সমাজ বানিয়েছে। সমাজে মানে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে ছেলেরা এই কাজটা করবে, মেয়েরা এই কাজটা করবে। যখন সেটা হবে তখন সেটা হয়ে যাবে জেন্ডার স্টিরিওটাইপ। ওকে, তো বলছে মহিলারা খুব আবেগপ্রবণ, এটা সত্য, মহিলারা আবেগপ্রবণ, এটা আমাদের সমাজ বলছে। কারণ পলিটি সেকেন্ড চ্যাপ্টার তোমাকে এটাও বলছে ছেলেরা কাঁদে না, এখন ছেলেরাই জানে ছেলেরা কাঁদে কি কাঁদে না। দ্বিতীয় বলছে মহিলারা ফ্যাশন সচেতন, এটাও সত্য। মহিলারা স্নেহশীল ও যত্নবান, এটাও সত্য। এগুলি হচ্ছে মহিলাদের সম্পর্কে জেন্ডার স্টিরিওটাইপ ধারণা। আচ্ছা, বলছে মহিলারা দায়িত্বশীল বাস চালক। যখন আমরা এটা দেখব মহিলারা দায়িত্বশীল বাস চালক, তখন এটা জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করছে। কেননা আমরা সাধারণত দেখি বাস চালক বা কোনো ড্রাইভার সেক্ষেত্রে ছেলেরা হয়, যখন একটা মহিলা তা করছে, অর্থাৎ কি সে যে লিঙ্গভিত্তিক যে রূঢ়িবদ্ধতা, সেই রূঢ়িবদ্ধতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাহলে 85 নম্বর প্রশ্নের অপশন 3 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বলছে সাফ্রেগেটদের প্রধান দাবি কি ছিল? তো নারীদের ভোটাধিকার, নারীদের ভোটাধিকার ছিল সাফ্রেজ মুভমেন্টের প্রধান দাবি। এবং এই সাফ্রেজ শব্দের অর্থ কি? সাফ্রেজ শব্দের অর্থ হলো ভোট দেওয়ার অধিকার। প্রথম বিশ্বযুদ্ধে পরপরই কি দেখা যাচ্ছে না, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে, পরপরই নয়, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে মহিলারা ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করছেন, এবং তাদের যে আন্দোলন সেটাকেই আমরা বলি সাফ্রেজ মুভমেন্ট। অবশেষে 1920 সালে আমেরিকার মহিলারা 1920-তে এবং ইংল্যান্ডের মহিলারা 1928-এ ভোটাধিকার প্রাপ্ত হচ্ছেন। জাতক, জাতক জানবে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। প্রশ্ন কি বলছে, জাতক সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? এগুলি সাধারণ মানুষ রচনা করেছিল, পরে বৌদ্ধ ভিক্ষুকরা সেগুলো সংরক্ষণ দিয়েছিল, একদম সত্য। এবং জাতকের বিষয় হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। এবং জাতক কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, আইন ই আকবরী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আগে আমরা আইন ই আকবরী সম্পর্কে জেনে নিই। আকবরের একজন দরবারি ছিল এবং তার বন্ধু ছিল আবুল ফজল। আকবর আবুল ফজলকে আদেশ দিচ্ছেন ইতিহাস লেখার জন্য, ঠিক আছে? আবুল ফজল হচ্ছে 3টে জিলদ বা পাঠ, এ পাঠে লিখছেন ইতিহাস, এবং তার শীর্ষক অর্থাৎ নাম দিচ্ছেন কি আকবরনামা। প্রথম পাঠের বিষয় কি ছিল? প্রথম পাঠে ছিল
পূর্বজের কাহিনী, অর্থাৎ আকবরের যে পূর্বপুরুষ ছিল তাদের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে প্রথম পাঠে। দ্বিতীয় পাঠে কি হচ্ছে? দ্বিতীয় পাঠে হচ্ছে আকবরের শাসনকাল সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তৃতীয় পাঠ যেটি আইন ই আকবরী নামে পরিচিত। তো আইন ই আকবরীর বিষয় কি? আইন ই আকবরীর বিষয় হচ্ছে তৎকালীন সমাজে রাজঘরানা, তৎকালীন সমাজে প্রচলিত রীতিনীতি, আচার অনুষ্ঠান, সংস্কৃতি, ফসলের উৎপাদন, ফসলের মূল্য, কি ফসল উৎপাদন হচ্ছে সে সম্পর্কে আইন ই আকবরীতে বর্ণনা করা হয়েছে। তো আমাদের প্রশ্নে কি জানতে চাইছে যে আইন ই আকবরী সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক মানে পজিটিভ জানতে চাইছে। ওকে, এটি আকবরের শাসনকালের 3 খণ্ডের ইতিহাস গ্রন্থ, আকবরনামার প্রথম খণ্ড। তো আমি কি বলেছি, আকবরনামা হচ্ছে শীর্ষক এবং আইন ই আকবরী হচ্ছে তৃতীয় খণ্ড, প্রথম খণ্ড নয়, তৃতীয় খণ্ড। এতে আকবরের পূর্বপুরুষের বিবরণ আছে। আকবরের পূর্বপুরুষের বিবরণ সেটি প্রথম খণ্ডে আছে। তার শাসনকালের ঘটনাবলী লিপিবদ্ধ আছে। শাসনকালের ঘটনাবলী দ্বিতীয় পাঠে লিপিবদ্ধ আছে। আর আকবরনামা আইন ই আকবরী তৃতীয় পাঠ। এটি মির্জা হাকিম রচনা করেছিলেন, যিনি আকবরের একজন সভাসদ ছিলেন। এটি আবুল ফজল রচনা করেছিলেন, মির্জা হাকিম নয়। বলছে এতে আকবরের প্রশাসনের বিভিন্ন দিক সম্পর্কে সমৃদ্ধ পরিসংখ্যানগত তথ্য রয়েছে। অপশন 4 রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং জেনে রাখবে আইন ই আকবরী থার্ড পার্ট, তৃতীয় পাঠ। নিম্নলিখিতদের মধ্যে কে বাবা গুরু নানকের রচনাগুলি গুরুমুখী লিপিতে সংকলিত করেছিলেন এবং তার সঙ্গে নিচের রচনাগুলি যুক্ত করেছিলেন? বলছে কে গুরু নানকের রচনাগুলি। তো গুরু নানক সম্পর্কে জেনে নিই। নানকের জন্ম হচ্ছে পাকিস্তানের তালবন্ডি গ্রামে। নানক পাকিস্তানের তালবন্ডি। কারতারপুরে তিনি এক উপাসনালয়ে স্থাপনা করছেন। এই গুরু নানকের যে সমস্ত উপাসক ছিলেন বা তার যে সমস্ত ভক্তরা ছিলেন, ফলোয়াররা ছিলেন, তারা কি করত না, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান সব নির্বিশেষে মূলত জাতির ঊর্ধ্বে উঠে সবাই একই রন্ধনশালা থেকে ভোজন গ্রহণ করত, যাকে বলা হয় লঙ্গর, এবং একই উপাসনালয়ে উপাসনা করত, যাকে বলা হচ্ছে ধর্মশাল। গুরু নানকের পরে আসছেন কে? গুরু অঙ্গদ, দ্বিতীয় গুরু অঙ্গদ, যিনি লহনা নামেও পরিচিত। এবং এই গুরু নানক তার মৃত্যুর পূর্বে লহনাকে কি গুরু হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। লহনা কি করছেন বা গুরু অঙ্গদ কি করছেন, গুরু নানকের যে রচনা আছে এবং তার সাথে নিজের রচনা যুক্ত করছেন, করে গুরুমুখী লিপিতে সংকলিত করছেন, এবং গুরুমুখী লিপিতে সংকলিত করছেন। অর্থাৎ গুরুমুখী লিপি কার আমলে চালু হচ্ছে? অঙ্গদের আমলে। গুরু অঙ্গদের আবার 3 জন ভক্ত ছিল বা 3 উত্তরাধিকারী আমরা বলতে পারি। রাধিকায় 3 উত্তরাধিকারী ছিল গুরু অঙ্গদের। তারা কি করছেন, এই যে গুরু অঙ্গদ গুরুমুখী লিপিতে রচনা করছেন, সেই রচনার সাথে আবার নিজেদের রচনা জুড়ে দিচ্ছেন। এরপর আসছেন 1604 গুরু অর্জুন সিং। এগুলোর কি করছেন? কালেকশন করছেন। এবং 1704 তেগ বাহাদুরের পুত্র গুরু গোবিন্দ সিং তা প্রমাণ করছেন। আর এভাবেই সৃষ্টি হচ্ছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব। প্রশ্নে কি বলছে, কে গুরু নানকের রচনাগুলি গুরুমুখী লিপিতে সংকলিত করেছিলেন এবং তার সঙ্গে নিচের রচনাগুলি জুড়ে দিয়েছিলেন? তো আমাদের উত্তর হয়ে যাবে গুরু অঙ্গদ বা লহনা। পরের প্রশ্ন, তালিকা এ এবং তালিকা বি বিবেচনা করো। বলছে তালিকা এতে কি আছে? বিভিন্ন ধরনের গ্রামীণ কর্মসংস্থান আছে, আর তালিকা বিতে বিভিন্ন ধরনের ঋণের উল্লেখ আছে।
বলছে কৃষি শ্রমিক। কৃষি শ্রমিক মানে আমরা মূলত যাদের বলতে পারি যাদের কাছে অল্প স্বল্প জমি আছে বা যারা দিনমজুর, ঠিক আছে। তো তাদের কি ধরনের ঋণ লাগবে? তো স্বাস্থ্য এবং অক্সিজেন, কারণ আমরা জানি কৃষিকাজ হচ্ছে মৌসুমীর উপর নির্ভর করে। মূলত বর্ষা, যদি আমাদের দেশের বেশিরভাগ কৃষিক্ষেত্র দেখা হয় তো বর্ষাকালে কৃষিকাজ করা হয়, বাকি সময় অক্সিজেন যায় কৃষিক্ষেত্রে। তো তখন তাদের ভোগের জন্য বা স্বাস্থ্যের সম্পর্কিত দেখাশোনার জন্য কিসের দরকার হয়? ঋণের দরকার হয়। অর্থাৎ কৃষি শ্রমিকরা কিসের জন্য ঋণ নিচ্ছেন? স্বাস্থ্য ও অক্সিজেনের ভোগের জন্য ঋণ নিচ্ছেন। বৃহৎ কৃষক যারা তারা কি করছেন? কৃষি প্রক্রিয়াকরণ কারখানার জন্য সরকারি ঋণ নিচ্ছেন। মানে যাদের কাছে অনেক জমি আছে, তারা তো নিজেরা কৃষিকাজ করছেন না, তারা বড় বড় ফ্যাক্টরি নির্মাণ করছেন, কারখানা গড়ে তুলছেন, তো সে কি কৃষি প্রক্রিয়াকরণ কারখানার জন্য ঋণ নিচ্ছেন। মধ্যম কৃষক যারা আছেন তারা সার, কীটনাশক এবং বীজ কেনার জন্য ঋণ নিচ্ছেন। অর্থাৎ এতে হয়ে যাচ্ছে 1, বিতে হয়ে যাচ্ছে 3, সিতে হয়ে যাচ্ছে 2, 1 3 2, এবিসি 1 3 2, অপশন 3 রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।